রাজনৈতিক ধ্বনি উচ্চারিত হয়েছিল ৬৯। প্রকম্পিত রাজপথ, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। ঠিকানা পেলাম বাংলাদেশ, কিন্তু মুক্তি? দেয়ালে ফেস্টুনে স্লোগান, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। খিদে মেটে না গণতন্ত্র। মুক্তির সুবর্ণ রেখা ক্ষণিকেই হারায়। তৃতীয় প্রজন্মের কণ্ঠে ঝরে ক্ষোভ। ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধেও স্পষ্ট উচ্চারণ। বাংলাদেশ ভরসা রাখে মুক্তিযুদ্ধের এই তৃতীয় প্রজন্মের কাছে। যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমিই বাংলাদেশ। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন বিকেলের বিশেষ আয়োজনে। ৩ বছর পার করে আজ চতুর্থ বর্ষে পদার্পণ করলো এখন টেলিভিশন। তৃতীয় বর্ষপূর্তির এই আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি তানজিলা খান মিম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে মতপার্থক্য সুস্পষ্ট। দলগুলোর হাতেই ঐকমত্যের মূল চাবি, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ। ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্তে প্রমাণ হলে গ্রেপ্তার। 4 দিনের সফরে আজ লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। চিংড়ি রপ্তানিতে মন্দা, উৎপাদন বাড়াতে চাষিদের সহজ শর্তে ঋণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ সঠিক পরিকল্পনার দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে আমরা জানাবো পুরো খবর। সাহাব, একটা বিষয় কিন্তু সুস্পষ্ট যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ সেটি কিন্তু সবাই চায়, তবে নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো পর্যন্ত কিন্তু একমত হতে পারছে না সব পক্ষ। এবং সেই জায়গা থেকে বৈষম্য বিরোধীদের অভ্যুত্থানের ফলে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা তুলে ধরে এক পক্ষ এখনই সংস্কার চেয়েছে, আরেক পক্ষ বলছে যে সংবিধান অনুযায়ী আগে নির্বাচন হবে এবং সেই নির্বাচিত সরকার এসে যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে। এবং সেই জায়গা থেকে আসলে যার যার মতাদর্শ অনুসারে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানান দিচ্ছে। কিন্তু এখন সেখানে তাদের নিজস্ব জাতীয় বা দলীয় স্বার্থ নাকি জাতীয় স্বার্থ কোনটি এগিয়ে থাকবে সেই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। এবং প্রশ্ন উঠছে, এত যে তারা নিজেদের মতামত জাহির করছেন বা নিজেদের যে মতাদর্শ জাহির করছেন, সেই জায়গাতে গণমানুষের মতামত আসলে কোথায়? আচ্ছা মিম, প্রশ্ন আরও আছে কিন্তু ঐক্যমত্য কমিশনের যেই গণভোটের কথা বলছে সেই বিষয়টা আসলে কতটা যৌক্তিক হতে পারে? এবং ঐক্যমত্য কমিশন বলছে যে গণভোট না গণপরিষদ, সংস্কার হবে কি হবে না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বল আসলে এখনো রাজনৈতিক দলগুলোরই কোর্টে। সেই বিষয়ে আমাদের সহকর্মী আজহার লিমন একটা বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন, সেই প্রতিবেদনটি দেখে আসবো। ৩০০ আসন বিশিষ্ট এক কক্ষের এই সংসদকে দ্বিকক্ষে রূপান্তরের প্রস্তাব এজন্য করা হচ্ছে যে আশা করা হচ্ছে আইনসভায় পরস্পর নির্ভরশীল দুইটি বিভাগ থাকলে ক্ষমতায় গিয়ে একটি দল বা ব্যক্তির স্বৈরাচারী সিদ্ধান্ত নেবার পথ বন্ধ হবে। এক্ষেত্রে বর্তমান কাঠামোর ৩০০ আসনের সংসদ হবে নিম্নকক্ষ, যেখানে প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে প্রতিটিও সংসদীয় আসন থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন। তবে উচ্চকক্ষ হবে ১০০ আসনের, যারা ওই একই সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে দল কর্তৃক মনোনীত হবেন। এর ব্যাখ্যায় সংস্কার কমিশনের সদস্যরা বলছেন, এক্ষেত্রে নিম্নকক্ষে কোনো আসন না পেয়েও ওই জাতীয় নির্বাচনে মোট ভোটের ১% পেলেও উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে যে কোনো দলের।
অধিকতর গণতান্ত্রিক বিবেচনা করে উচ্চকক্ষ গঠনের এই প্রস্তাবকে সমর্থন দিয়েছে বেশিরভাগ দল, কিন্তু উচ্চকক্ষে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপত্তি আছে বিএনপির। তারা উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চায় না, বরং বর্তমানের সংরক্ষিত নারী আসনের মতো করে নিম্নকক্ষে প্রাপ্ত সিটের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক করতে চায়। যদিও বহু আগ থেকেই দলটিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলতে দেখা গেছে এবং এটা তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবেরও একটি। ঐক্যমত্য কমিশনের এই সদস্যের কাছে প্রশ্ন ছিল, বিএনপি যেরকম উচ্চকক্ষ চায় সেটা মানতে সমস্যা কোথায়? নিম্নকক্ষে আসন সংখ্যার ভিত্তিতে যদি উচ্চকক্ষ করতে হয়, তাহলে যেই দল ক্ষমতায় আছে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও নিরঙ্কুশ হবে এবং তারা আরও শক্তিশালী হবে এবং তারা আরও এই যেই নিম্নকক্ষে যে সকল অনেক ক্ষেত্রে জনস্বার্থ বিরোধী আইনকানুন সিদ্ধান্ত হয়, সেগুলো আরও অতি সহজে করতে পারবে। বস্তুত ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক ক্লান্তিহীন বৈঠক চলছে, তাতে আপাত দৃষ্টিতে বেশিরভাগ সংস্কারের প্রশ্নে দলগুলোকে ইতিবাচক দেখা গেলেও মৌলিক বিষয়গুলোতে এরকম মতপার্থক্য আছে অনেক প্রস্তাবে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ এবং এক ব্যক্তির একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় শীর্ষ পদে থাকা নিয়ে বেশিরভাগ দল 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবের পক্ষে থাকলেও বিএনপি এমন একটি প্রস্তাব করছে যার ফলে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে। একইভাবে এক ব্যক্তির সরকারের প্রধান ও দলীয় প্রধান থাকা না থাকার বিষয়কে একজন রাজনীতিকের অধিকার হিসেবে দেখছে দলটি। এটা পার্টির একটা স্বাধীনতা, পার্টি কাকে প্রধানমন্ত্রী বানাবেন। না যে শেখ হাসিনা হয়েছে, এটাও তো যে সব জায়গায় শেখ হাসিনা হয়েছে। আমাদের উদাহরণ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো 2001 সালে মেজরিটি পেয়েছিলেন সংবিধান সংশোধনের জন্য। আমরা সংবিধান সংশোধন করেছিও 2-1টা বিধান, কিন্তু তিনি তো অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার বিলুপ্ত করেননি। কিছু কিছু বিষয়ে আলোচনা হওয়ার পর আমরা নীতিগতভাবে এগ্রিড হয়েছি, কিছু কিছু বিষয়ে আংশিকভাবে এগ্রিড হয়েছি। এখন যদি সংস্কার কমিশন যে প্রস্তাব আমাদের সামনে দিয়েছে সবকিছু এগ্রিড হলে তো বাকশাল হয়ে গেল। যদিও বিএনপির এমন অবস্থানে ভিন্নমত আছে জামায়াত ও এনসিপির। বাকশাল আর কারো মতামতকে ধার ধারে নেই, আর কারো মতামতকে গুরুত্ব দেয়নি, কিন্তু ঐক্যমত্য কমিশন চাইছে সকল রাজনৈতিক দল জনগণের স্বার্থে এক জায়গায় এসে একভাবেই রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করুক। যৌক্তিক কোনো বিষয়ে, রিজনাল কোনো বিষয়ে যদি আমার দলীয় ইন্টারেস্টের কারণে, যদি ব্যক্তি ইন্টারেস্টের কারণে বলে যে আমি হবই না, এক কথায় বলতে হবে যে আমি যদি এখানে গুঁ ধরে বসে থাকি আমি হবে না, আগে যে মাইন্ডসেট করি যে আমি হব না, তাহলে এটা আরেকটা ভাষা আবিষ্কার করতে হবে, বাকশাল কি হবে না আর কি হবে, তাহলে এইটাও তো গ্রহণযোগ্য হইতে পারে না। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে যে শুধু রাজনৈতিক দলগুলোর মতানৈক্য আছে তা নয়, এসব প্রস্তাব নিয়ে আপত্তি এসেছে খোদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে আম জনতার মতামত কোথায়? আবার গণঅভ্যুত্থান ঘটানোর পর ছাত্র জনতার দেশকে বদলে দেবার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটিও তাহলে ক্রমশ ফিকে হয়ে আসছে। সংবিধানের মৌলিক কাঠামো সেগুলো কিন্তু সংসদ সেগুলোর ব্যাপারে পরিবর্তন করতে পারবে না, কিংবা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে না, সেগুলোর জন্য গণপরিষদ লাগবে। তাই বল এখন রাজনৈতিক দলের কোর্টে, তারা যদি চায় তাহলে সংস্কার হবে। কিন্তু আরেক বাস্তবতা হলো, সংস্কারের অনেক মৌলিক বিষয়ে যতটা না মত পার্থক্য আছে, তার চেয়ে বরং বেশি দূরত্ব আছে প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে। এবং সংবিধানের একটা ব্যাপক পরিবর্তন কিংবা পুনর্লিখন নিয়েও দলগুলোর বক্তব্য ভিন্ন ভিন্ন। পুনর্লিখন মানে মৌলিকভাবে একটা পরিবর্তন করা, সেটাকে পাকাপোক্ত করার দিকে অগ্রসর হওয়া। অনিশ্চিত সংবিধান বাংলাদেশে থাকুক, নতুন যে কাঠামোর বাংলাদেশ সেটা গণপরিষদের মধ্যে দিয়ে পোক্ত হোক। গণপরিষদ তো বললাম নতুন সংবিধান গ্রহণ করার ক্ষেত্রে আমাদের তো একটা সংবিধান আছে, এটার একটা রুগ্ম সংবিধান। আমরা মনে করি সংবিধানের গণতান্ত্রিক সংস্কার দরকার, সেটাই আমরা করব। তো সেটার জন্য তো গণপরিষদ প্রয়োজন নাই। র্যান্ডাম আপনি আলোচনায় অংশগ্রহণ করতেছেন, আবার মডিফাই করে আপনি মতামত দিচ্ছেন, তাহলে একটা কনস্টিটিউয়েন্ট সাপোর্ট করে না এমন সরকারের সাথে আপনি এভাবে কাজ করে যাচ্ছেন, তার একটি ধারাবাহিকতাই হচ্ছে একটা গণভোট। ঐক্যমত্য কমিশনের কার্যক্রমটাই হচ্ছে আপনি এটা ভ্যালিড পজিশনে নিয়ে যাওয়া, লিগ্যাল পজিশনে ফ্রেমের মধ্যে নিয়ে যাওয়ার জন্যই আপনাকে গণভোটে যেতে হচ্ছে। গণভোট তো সাধারণ বিষয় নয়, এখানে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হলে অনেকগুলো বিষয় থাকবে।
শুধু একটা দুইটা পয়েন্টের উপর গণভোট হওয়াটা সহজ। নতুন প্রজন্মের ভোটার তথা তরুণ তরুণীদের 2008 সালের নির্বাচনী ইশতেহারে দিন বদলের সনদ স্লোগান দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল আওয়ামী লীগ, কিন্তু দেশকে গণতান্ত্রিক উত্তরণের দিকে বদলে দেবার বদলে দলটি কি করে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হয়েছিল এবং তার জেরে গণঅভ্যুত্থানের মুখে কিভাবে দলটির পতন হয়েছে সেটা এখন বেশ চর্চিত বিষয়। এছাড়া 3 জোটের রূপরেখা কিংবা 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে সেভাবে যে গুরুত্ব দেয়নি সেই অভিজ্ঞতাও আছে এদেশের মানুষের। এমন অবস্থায় প্রায় 1,500 শহীদ, 22,000-এর মতো আহত আর কোটি জনতার রক্ত ঘামে ভেজা গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তারা সংস্কারের কাজটি আগে সেরে তারপর নির্বাচনে যেতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার এবং নির্বাচন নিয়ে বিভক্তি যেভাবে স্পষ্ট হয়েছে, তাতে করে দলগুলো সরকারকে সেই সুযোগ দেবে কিনা তা নিয়েই সংশয় থেকে যাচ্ছে। আজহার লিমন, এখন, ঢাকা। দর্শক, আমরা সহকর্মী আজহার লিমনের একটি প্রতিবেদন দেখছিলাম এবং এই বিষয়ে আজ কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিকেলের বিশেষ আয়োজনে। স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে আজ এখন টেলিভিশনের 4র্থ বর্ষপূর্তি এবং এজন্যই কিন্তু আমরা আজ এই বিশেষভাবে এখন বিকেলের আয়োজন সাজিয়েছি এবং সেখানে আপনি এসেছেন। আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে যে বিষয়টিতে শুরুতে প্রশ্ন করতে চাই, দীর্ঘদিনের আলোচনা শেষে এখন কিন্তু একটা বিষয় স্পষ্ট যে সকল রাজনৈতিক দলই নির্বাচন চাচ্ছে, তবে সেটা আসলে নিজেদের মতো করে। এই যে একজন একটি পক্ষ এক একভাবে রাজনৈতিক ভাবে তারা তাদের নির্বাচনের বিষয়টি জানিয়ে আসছেন, তাহলে ঐক্যমত্যের জায়গাটাতে কিন্তু এখনো পর্যন্ত সকলে এক জায়গায় না। সেই জায়গাটা সকলকে আনাটাও কিন্তু এখন বেশ চ্যালেঞ্জের একটা ব্যাপার। তো সেই জায়গাটায় আসলে ঐক্যমত্য কমিশন কিভাবে কাজ করছে? ধন্যবাদ। দেখুন, প্রথম বিষয় যেটা, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে। এখনকার পরিস্থিতিতে আসলে 3টা পাশাপাশি বিষয়। একটা হচ্ছে নির্বাচনের বিষয়, একটা হচ্ছে সংস্কারের ব্যাপারে ঐকমত্যের প্রশ্ন, আর একটা হচ্ছে বিচার। যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, এই 3টা প্রক্রিয়া কিন্তু সমান্তরালভাবে অগ্রসর হতে পারে এবং হওয়ার কথা, একটা পরস্পরের উপর নির্ভরশীল না। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখন নির্বাচনের কথা বলা হচ্ছে, আগেও বলা হয়েছে, কিন্তু সংস্কারের কথা তারও আগে বলা হয়েছে এবং প্রত্যেকেই এটা সুস্পষ্টভাবে বলেছেন। রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং ধরুন নাগরিক সমাজের যারা প্রতিনিধি, তারা যে সংস্কার তারা চান কী কারণে? কারণ হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা, 53 বছরের অভিজ্ঞতা, বিশেষত 16 বছরের অভিজ্ঞতা বলছে যে রাষ্ট্র কাঠামো কিছু পরিবর্তন প্রয়োজন, যেগুলো ছাড়া আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা বা তৈরি করাও সম্ভব হবে না। সেই বিবেচনায় এখন নির্বাচনের চেয়েও আমি বরঞ্চ জোর দিই যে সংস্কারের জায়গায় রাজনৈতিক দলগুলোর কাছে ঐকমত্য কমিশন যে সুপারিশগুলি পাঠিয়েছিল এবং যে প্রতিবেদনগুলি, তার ভিত্তিতে তারা মতামত দিয়েছে। এই মতামতের ভিত্তিতে প্রায় 2 মাস ধরে আমরা 33টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। অনেক বিষয় ভিন্ন মত হয়েছে, অনেক বিষয় একমত তৈরি হয়েছে। ফলে কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই সংস্কারের ব্যাপারে ঐকমত্য তৈরি হয়ে গেছে। যেমন ধরুন বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা, জবাবদিহিতার ব্যবস্থা করা, ক্ষমতার ভারসাম্য তৈরি করার প্রক্রিয়া এবং জাতীয় সংসদের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোকে সক্রিয় করা, শক্তিশালী করা এবং বিরোধী দলের সেখানে এক ধরনের অংশগ্রহণ নিশ্চিত করা, কিংবা ধরুন অনুচ্ছেদ 70 যেটা, সেখানে পরিবর্তন করা। এই যে জায়গাগুলো, এগুলি তো তৈরি হয়েছে। তাহলে সংস্কারের ক্ষেত্রে কতগুলি জায়গায় ঐক্যমত্য তৈরি হয়েছে, কিছু বিষয় হয়নি। যেমন ধরুন এই সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য আছে, কিন্তু প্রক্রিয়াটা নিয়ে ভিন্ন মত আছে। এইগুলি এখন দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আমরা সেগুলো মেটাবার চেষ্টা করছি, দলগুলোকে কাছে আনার চেষ্টা করছি, তাদের যুক্তিগুলো বোঝার চেষ্টা করছি। তো আমি মনে করছি যে সব বিষয়ে হয়তো ঐক্যমত্য হবে না, কিন্তু অনেক বিষয়ে ইতিমধ্যে হয়েছে বা আরও কিছু বিষয়ে ঐক্যমত্য হবে এবং সেই ঐক্যমত্যের যে কাঠামো সেটাই আমরা জুলাই সনদের মধ্যে তুলে ধরব। ডক্টর আলী রিয়াজ, সংস্কারের কথা বলছিলেন এবং সেই বিষয়ে অনেক রাজনৈতিক দলের বেশ কিছু সম্মতিও রয়েছে এবং নানা জটিলতাও কিন্তু তৈরি হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে ঐক্যমত্যে পৌঁছাতে গণভোট আসলে কতটা যৌক্তিক হতে পারে এবং এটার গুরুত্বটা যদি একটু আমাদেরকে বলতেন। শুধু গণভোটের কথাই আমি বলবো না, আমি বলবো যে বিভিন্ন রকম প্রক্রিয়া পদ্ধতির মধ্য দিয়ে জুলাই সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার সুস্পষ্ট করা দরকার। সেটা তারা স্বাক্ষর করে করবেন আমি আশা করছি। তারা এটা আমাদেরকে বলেছেনও যে তারা স্বাক্ষর করেই করবেন। তার পাশাপাশি এটাকে বাইন্ডিং করা, এক ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা করা। তো সেটার জন্য গণভোট, যেটা আপনি উল্লেখ করেছেন, সেটা একটা প্রক্রিয়া হতে পারে যদি রাজনৈতিক দলগুলো একমত হয়।
পাশাপাশি যেটা হতে পারে একটা আইনি কাঠামোর মধ্যেও সেটা হতে পারে যে একটা আইনি কাঠামো সকলে হলেন একমত হলেন যে একটা আইনি কাঠামো থাকবে, এটা আমরা নির্বাচনের পরে যে সংসদ তৈরি হবে সেটা সেই সংসদের সংবিধান, আইন, বিধিবিধান, এমনকি ক্ষেত্র বিশেষে অফিস অর্ডার দিয়েও করা হবে, এই প্রতিশ্রুতি তারা দেবে। ফলে আমি গণভোটকে একমাত্র পথ হিসেবে দেখি না। আমি মনে করি গণভোট করতে পারলে ভালো, তাতে করে জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করা গেল, কিন্তু এর বাইরে অন্যান্য পদ্ধতির মধ্যে দিয়ে সেটা করা যায়। আর সর্বোপরি সেটা হচ্ছে ম্যান্ডেটের প্রশ্ন। এই সংস্কারগুলো করার ক্ষেত্রে সকলে একমত হওয়ার পরে যারাই ম্যান্ডেট পাবে এবং যারা পাবেন না তারাও, আমি শুধু বলছি না যে যারা বিজয়ী হবে, সমস্ত রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের প্রশ্ন হচ্ছে এটা আমরা বাস্তবায়ন করতে চাই। তাহলে ওই ঐক্যমত্যের জায়গাটা আসলে প্রক্রিয়ার একটা পথ, একটা পদ্ধতি আমরা হয়তো দেখতে পাবো যে ইমার্জ করতে শুরু করেছে। ডক্টর আলী রিয়াজ, উচ্চকক্ষে এমপি নির্বাচনের যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে সেই প্রক্রিয়াতে বিএনপি আপত্তি জানিয়েছে এবং তাদের আপত্তির পেছনে নিশ্চয়ই তাদের যৌক্তিক কারণও রয়েছে এবং সেই যুক্তি নিয়ে ঐক্যমত্য কমিশন কি বলছে? বিএনপির পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে সেটা হচ্ছে যে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবে নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে, এটাই তারা আনুষ্ঠানিকভাবে বলছেন। আবার অন্যরা বলছেন যে উচ্চকক্ষে আসনের ভিত্তিতে চেয়ে যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক, ভোটের বিবেচনায় সংখ্যানুপাতিক হওয়া উচিত। এটার পক্ষেও যুক্তি আছে। যুক্তিটা এই যে যদি ধরেন শুধুমাত্র আসনের বিবেচনা হয় তাহলে কি হবে, নিম্নকক্ষে যারা সর্বাধিক আসন পাবেন তারাই আবার উচ্চকক্ষে আসন সর্বাধিক পাবেন। সেটা আপনি কোনোভাবে এটা আসলে পার্থক্য করতে পারবেন না। তাহলে একটা উচ্চকক্ষ করার মধ্যে দিয়ে খুব বেশি চেকস অ্যান্ড ব্যালেন্স আপনি তৈরি করতে পারবেন না। কেউ কেউ বলে একেবারেই হবে না। আর পাশাপাশি যারা সংখ্যানুপাতিকের কথা বলছেন এবং সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে সংখ্যানুপাতিক। তাতে করে কি হবে, সেটা হচ্ছে কেবলমাত্র যে ভোটের বিবেচনাই, কেবলমাত্র আসনের বিবেচনাই সেটা নির্ধারিত হবে তা না। জনগণের প্রতিনিধিত্ব করে এরকম অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা 1% বেশি ভোট পান তাদের একটা প্রতিনিধিত্ব থাকবে, তাহলে একটা ডিভার্সিটি তৈরি হবে এবং সকলের মতামতের ভিত্তিতেই আপনার উচ্চকক্ষ এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সের কাজ করতে পারে। ফলে যুক্তি দুদিকেই আছে এবং সেই যুক্তিগুলো নিয়েই কথাবার্তা হবে। আমরা চেষ্টা করছি দ্বিতীয় পর্যায়ে দলগুলোকে আর কতটুকু কাছাকাছি আনা যায়। ডক্টর রিয়াজ, আপনারা বলছিলেন যে গণভোট না গণপরিষদ সংস্কার হবে কি হবে না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আসলে বল এখনো রাজনৈতিক দলগুলোরই কোর্টে। তবে এই সরকার তো আসলে গণ অভ্যুত্থানের সরকার, তাহলে এই সরকারের ম্যান্ডেটটা আসলে কি এবং তাদের ভূমিকাটা এই মুহূর্তে আসলে কি অবস্থায় রয়েছে? সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান, যেটা আপনি বলেছেন। জনগণের যে অভিপ্সা, যে আকাঙ্ক্ষা, তারই তো প্রতিফলন হচ্ছে গণ অভ্যুত্থান। ফলে আপনি কেবল সাংবিধানিক বিবেচনায় যদি বলেন, সেটা উচ্চ আদালত থেকে বলা হয়েছে যে সংবিধানের ভেতরেই তার একটা বৈধতা আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা কেবল আইনি বৈধতা। যে কোনো সরকারের সবচেয়ে বড় বৈধতা হচ্ছে নৈতিক বৈধতা, রাজনৈতিক বৈধতা। এবং সেই জায়গার থেকে ম্যান্ডেটটা এসছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, জনগণের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে। ফলে তাদেরকে এই যে সংস্কারের কর্মসূচি, সংস্কারের কাঠামো, সংস্কারের দিক নির্দেশ, এগুলি যে সরকার বলছে এবং বিভিন্ন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বলতে পারছেন, তার কারণটা হচ্ছে ওই বৈধতার জায়গাটা, জনগণের আকাঙ্ক্ষার বৈধতা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রকাশিত। এখন প্রশ্ন হচ্ছে যে এর কিছু কিছু, যেমন ধরেন আশু কিছু করণীয় বিষয় আছে, সেগুলো সরকার করতে শুরু করেছে, কেন সংস্কারগুলো আইনিভাবে এগুলো করা সম্ভব সেগুলো করছে। রাজনৈতিক দলগুলোও কিন্তু আমাদের সাথে যখন আলোচনা এসে বলছে যেগুলো করা যাচ্ছে সেগুলো করে ফেলুন, আইন দিয়ে করুন, বিধিবিধান দিয়ে করুন, করে ফেলুন। আর বাদ বাকি যেগুলো সংবিধান সংশ্লিষ্ট, সেগুলো আমরা সংবিধান নিয়ে যখন আলোচনা করব সংসদে, যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা এই সংশোধনগুলো করবেন, প্রয়োজনীয় ব্যবস্থাগুলো দেবেন। প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যে ধরুন যে পরিবর্তনই করা হবে সেগুলো ভবিষ্যতে টিকবে কী করে, সেটারও একটা ব্যবস্থা সংবিধানের মধ্যে করতে হবে এবং সেটা রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। শেষে যেটা আমি বলি, আপনি যেটা বলছেন যে আমরা বলি যে বল রাজনৈতিক দলের কোর্টে, রাজনীতি তো রাজনৈতিক দলের কোর্টেই বল থাকার কথা, তাই না? ফলে ভবিষ্যতে যেটা দাঁড়াবে সেটাই আমরা বলছি যে এখন রাজনৈতিক দলগুলোকেই একত্রে এসে এই জায়গাটায় দাঁড়াতে হবে। ডক্টর আলী রিয়াজ, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক গরম ছিল, এর মধ্যে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি যাত্রাবাড়ি আজকে থানা পরিদর্শনকালে এই কথাগুলো আসলে সংবাদ মাধ্যম কর্মীদের বলেছেন। তিনি বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তে যদি তিনি দোষী প্রমাণিত হন সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হবে।
অনেক মামলাগুলি আছে যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। আরএফএল ওয়াটার পাম্পের অটোথার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এর আগে রাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজে একটি ফ্লাইটে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। TG3399 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটটিতে গেল রাত 1:30টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি এবং ইমিগ্রেশনে প্রায় 1.5 ঘন্টার নিয়মমাফিক আনুষ্ঠানিকতা শেষে রাত 3টার দিকে ভিআইপি লাউঞ্জ ছাড়েন তিনি। এ সময় আব্দুল হামিদের কাছে ছিলেন তার ছেলে এবং শ্যালক। গেল মে মাসের 8 তারিখ থাই এয়ারওয়েজে একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল এবং গেল 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে গ্রহণ করে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন এবং ডক্টর ইউনূসের এই সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা দারুণ উচ্ছ্বসিত এবং তাকে বরণ করার জন্য সেখানে নেওয়া হয়েছে দারুণ সব উদ্যোগ। বিস্তারিত নিয়ে আমাদেরকে প্রতিবেদন বা বিস্তারিত জানাবেন তিনি হচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার 10 মাস পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি আদায়ের সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। সিলেটের যেটা ওসমানী বিমানবন্দর যে প্রবলেমগুলো হয় এইগুলা যেন আমরা প্রবলেম সলভগুলা করতাম পারি, এই দাবিগুলো আমরা তার উপরে রাখি। আমরা উনি লন্ডনে আসার পর লন্ডনের যুক্তরাজ্য প্রবাসী যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো প্রতি তিনি গুরুত্ব দেবেন এবং দাবি দেওয়া পূরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে যুক্তরাজ্য জুড়ে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি, চলছে সভা সমাবেশ। কমিউনিটি নেতারা মনে করছেন এই সফর বাংলাদেশের জন্য গর্বের ও গৌরবের। আমরা বলবো যে এটাকে আপনার বেরিয়ে নেওয়া হয়েছে, উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। কিংয়ের সাথে আলাপ করবেন, প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করবেন, আমাদের কমিউনিটি ওনাকে সর্বাত্মকভাবে সাহায্য করবে এবং উই আর ভেরি প্রাউড অফ ইট। 4 দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজার হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। হামদর্দ বাংলাদেশের ক্লোভ গার্ড লবঙ্গ তেল সমৃদ্ধ অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, সতেজ নিঃশ্বাসে প্রাণোচ্ছল হাসি। ক্লোভ গার্ড। তৃতীয় দিন পর্যন্ত সব মিলিয়ে 7.5 লাখ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে এবং সাভার বেসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সে বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানাবেন সব মিলিয়ে কি পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়েছে? এবং আমরা বলছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু শিল্প উপদেষ্টা চামড়া শিল্পনগরী পরিদর্শন করে গেছেন এবং সেখানে এসে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিংবা গণমাধ্যমে কিছু বলেছেন কিনা, কি বার্তা দিয়েছেন জানাবেন সিউল আমাদেরকে। মিম, আজকে ঠিক কিছুক্ষণ আগে না, সকাল 10টার দিকে হচ্ছে 10:30 11টার দিকে শিল্প উপদেষ্টা যিনি আছেন আদিলুর রহমান খান, তিনি তার যে কর্তৃপক্ষ আছেন তাদেরকে নিয়ে কিন্তু তিনি এই বেসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করেছেন। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানী সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে। আমি একটু আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে এই যে ট্যানারিগুলো আছে, ট্যানারিগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের যে চামড়াগুলো সেগুলো কিন্তু লবণ দিয়ে রাখা হয়েছে এবং আপনি নিশ্চয়ই
দেখতে পাচ্ছেন লবণের পাশাপাশি কিন্তু বিভিন্ন চামড়াগুলোকে আবার ড্রামেও তোলা হয়েছে। শিল্প উপদেষ্টা আসলে আজকে মূলত পরিদর্শন করে, যেটি প্রতি বছরই আসলে কোরবানির পরে এই শিল্প মন্ত্রণালয়ে যারা থাকে তারা এই রুটিন পরিদর্শনে আসেন। সেই একই ধরনের রুটিন পরিদর্শন কিন্তু শিল্প উপদেষ্টা করেছেন। তার সাথে বিসিকের চামড়া শিল্প নগরীর যারা আছেন তারাও ছিল এবং একই সাথে কিন্তু এইখানে সিটিপি যেটি আসলে কেন্দ্রীয় বর্জ্য সংগ্রহ তাদের যে কর্মকর্তা তারাও কিন্তু ছিলেন। সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়, আসলে প্রত্যেক বছরের মতো আসলে আমরা জিজ্ঞেস করি যে এই সিটিপি কবে শতভাগ কার্যকর হবে। সেই প্রশ্ন যখন সাংবাদিকদের পক্ষ থেকে করা হয়েছে তখন কিন্তু তিনি একটু ক্ষুব্ধ হয়েছেন, তিনি একটু বিরক্ত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে গত সরকারের আমলে কি হয়েছে সেটি নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন করার দরকার নেই। বর্তমান সরকার আসলে গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার কি কাজ করছে সেটি সেই সম্পর্কে আসলে তারা বলবেন এবং তারা একটি আশার বাণী শুনিয়েছেন, সেটি হচ্ছে যে 2 থেকে 3 মাসের মধ্যে যে সিটিপি সেটি নিয়ে কাজ শুরু করেছে তারা, সেটি 2-3 মাস পরে হয়তো বা সেটির কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে এবং তারা বলছে যে ইতালি একটি কোম্পানির সাথে তারা এই কাজটি করার চিন্তা ভাবনা করছেন এবং একই সাথে আমরা ট্যানারি অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচিত সরকার ছাড়া এই সিটিপি উন্নয়ন কখনোই সম্ভব না। এই ছিল আমার কাছে সাভার বিসি চামড়া শিল্প নগরী থেকে সর্বশেষ। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সিউল আহমেদ। দর্শক, এবারে জানাবো পরিচ্ছন্নতার খবর। কোরবানির তৃতীয় দিনেও ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ সম্পূর্ণ হয়নি এবং দক্ষিণ সিটির কয়েকটি জায়গায় পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গিয়েছে। আর এতে করে যে চামড়াগুলো, কাঁচা চামড়াগুলো এখনও পর্যন্ত বিক্রি হয়নি সেগুলোর গন্ধও কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো নগর জুড়ে। আর এই যে পুরো গন্ধ ছড়াচ্ছে তার ভোগান্তিতে শিকার হচ্ছেন যারা নগরবাসীরা রয়েছেন তারা, এবং নগরবাসী কিন্তু সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনাকেই এ কারণে দুষছেন। বিস্তারিত দেখবো আমরা প্রতিবেদনে। কোরবানি ঈদের তৃতীয় দিন গড়ালেও ঢাকা দক্ষিণ সিটির পলাশীর মোড়ে পড়ে থাকতে দেখা যায় পশুর চামড়া। দক্ষিণ সিটির গুরুত্বপূর্ণ জায়গায় যেভাবে চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে দেখে মনে হবে চামড়া পচতে যে সময় দরকার তার পুরোটাই সময় পেয়েছে এই জায়গায়। এদিকে বিপাকে পড়েছেন এ পথের পথচারীরা। এভাবে তো চামড়া পচা চামড়া এভাবে ফেলে রাখা ঠিক না। এটা সাধারণ মানুষের এই যে নাকে গন্ধ যাচ্ছে, অনেক দুর্ভোগ হইতেছে। এখান দিয়ে তো যাতায়াত করার মতো ইম্পসিবল, এখনো যেভাবে গন্ধ আসতেছে বলার বাইরে। তৃতীয় দিনেও এমন দশা সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনাকে দায়ী করছেন নগরবাসী। এইভাবে যদি চামড়া ফেলায় গন্ধের ছোট টেকা যায় না, বমি এসে যায়, এভাবে কি ঠিক রাস্তার ভিতরে ফেলা নিয়ে রাখা? এটা কোনো দুর্গন্ধ নির্দিষ্ট জায়গায় একখান নিয়ে ফেলাইতে এটা কোনো কাজ? দুর্গন্ধ, মানুষ থাকতে পারতেছে না, উপরে গন্ধ যায়। প্লাস আপনার হচ্ছে এখানে আপনাদের স্কুল আছে সামনে, তো এখানে সবারই সমস্যা হইতেছে। এখানে আপনার রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতদের দাবি, পলাশীর মোড়ে পড়ে থাকা চামড়া বাইরে থেকে এনে ট্রাকে ফেলে রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের নজরে আসায় দ্রুত সময়ের মধ্যে পরিষ্কারের কথা জানান তিনি। বাইরের কিছু ট্রাক এসে এই বর্জ্যটা এখানে ফেলে রেখে চলে গেছে, কে বা কাহারা আমরা জানি না। সিটি কর্পোরেশনের কোনো বর্জ্য এটা না, এটা চামড়া ব্যবসায়ীদের মধ্যে কে বা কারা বিক্রি করতে না পেরে এখানে ফেলে রেখে চলে গেছে। সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি ছিল ঈদের দিন 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ফেরার খবর। এখনও ঢাকা থেকে বাড়ি যাচ্ছেন অনেকেই, কেউ বা যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়ি বা পর্যটন স্পটে। সব মিলিয়ে আবারও চঞ্চল হয়ে উঠেছে ঢাকার সড়ক, বাস স্ট্যান্ড ও রেলপথ। তবে টিকিট কালোবাজারে নিয়ে অভিযোগ এখন পর্যন্ত রয়েছে।
আবার অনেকে যানজটে ভোগান্তি থেকে বাঁচতে আগেভাগেই ঢাকা ফিরছেন, তবে ফেরার পথেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। বিস্তারিত প্রতিবেদনে। প্রিয়জনের সাথে ঈদ শেষে রেলপথে রাজধানীতে ফিরছেন অনেকেই। ভিড় কম, নেই টিকিট নিয়ে শঙ্কা। তবে টিকিট কালোবাজারি নিয়ে দালাল আবারও সজাগ। অভিযোগ পাওয়া গেছে 250 টাকার টিকিট 600 টাকায় বিক্রি হচ্ছে। একটা লোক টিকিট বিক্রি করবে 4,004টা টিকিট। ওই টিকিটটা দেখতে গিয়ে দেখলাম যে তার সহযাত্রী যে তিনজনের নামই হচ্ছে নাজনীন সুলতানা। তো ব্যাপারটা হচ্ছে এরা যে এইভাবে ব্লেকিংগুলো করতেছে, এই ব্যাপারে রেল কর্তৃপক্ষ আসলে কতটা নজরদারি করতেছে। টিকিট এখনো পাই নাই আর কি, বলতেছে হবে কিছুক্ষণ পরে। ঈদের তৃতীয় দিনে যারা ফিরছেন ঢাকায় তাদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। কারণ কোনো ভোগান্তি ছাড়াই ফিরছেন এ ব্যস্ত নগরে। জীবিকার তাগিদে কেউ কেউ ঢাকায় ফিরলেও এখনো অনেকেই ছাড়ছেন ঢাকা। যারা নানা ব্যস্ততায় যেতে পারেনি তারাও বেড়াতে যাচ্ছেন আত্মীয় স্বজনের কাছে। ঈদের যানজটের কারণে পরিবার আগে পাঠিয়ে দিছে, ঈদের আগে পাঠিয়ে দিয়েছিলাম। এখন আবার ঈদের পরে ছুটি হবে, ছুটি যখন খোলার জন্য ওদেরকে আনার জন্য যাইতেছে। এখন আমরা যাবো যে রাজশাহী মেল ট্রেনে, এই ট্রেনে যাবো। হ্যাঁ, টিকিট পেয়েছি। ঈদের আগেই যাওয়ার ইচ্ছা ছিল, ঈদের পরে পাওয়ার কারণে আর কি যাওয়া হলো না। এখন পাইছি, আমি যাচ্ছি। পশু কুরবানির জন্য দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় এসেছে অনেকেই। তার মধ্যে সুমন এসেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। তারাও ছাড়ছেন ঢাকা। অনেক কাজ আছে গরুর, করলাম করে এখন শেষ করে ঈদ এখানে কাটিয়ে এখন দেশে চলে যাব। ঈদের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা। এছাড়াও যারা যানজট ও দুর্ভোগ এড়াতে চান তারাও পরিবার পরিজন নিয়ে ফিরছেন ঢাকায়। এখনও ঈদের ছুটি শেষ না হওয়ায় রাস্তা কিছুটা ফাঁকা পেয়ে স্বজনদের সাথে দেখা করতে ফিরছেন নিজ নিজ এলাকায়। সব মিলিয়ে মহাসড়ক ও বাস টার্মিনালগুলো আবারও কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে। যানজট ছিল, ভাড়া বেশি ছিল, এই জন্য ঈদ আসতে পারি না। এখন আসলাম, তাও ভাড়া বেশি, যানজট প্রচুর। ঈদের সময় প্রচুর জাম ছিল, আসতে পারি নাই। এখন মনে করেন এই আজকে আসছি, তা ভাড়া একটু কম আছে এখন, ঠিক আছে। ওই সময় ভাড়া বেশি আসছিল, এই কারণে আর কি আসা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী চাপ। অনেক বাসে মিলছে না সিট। কোনো পরিবহন বেশি ভাড়া ও মাঝপথে যাত্রী নামানোর মতো ঘটনায় যাত্রী দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ যাত্রীদের। 300 টাকার ভাড়া, 500 টাকা ভাড়া বেশি। 500 টাকা কয় ব্রিজে করা, 500 টাকা কি এখানে ব্রিজে করা ভাড়া? আপনারা নিজেই বলেন। মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। শাহাদাত অফরো, এখন ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচনী রোডম্যাপ দেবে ইসি। এছাড়াও তিনি কুমিল্লার মুরাদনগরের সকালে স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সংবাদকর্মীদের বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যদি মাধ্যমে উঠে আসে সেটা দুঃখজনক। সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। আমাদের যেই মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো, সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব চলে, এবং এটা মেইন স্ট্রিম মিডিয়া থেকে হচ্ছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইন স্ট্রিম মিডিয়ায় যায়, এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি, এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি। সহ বিভিন্ন দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ায়। চট্টগ্রাম বিমানবন্দর সহ সব স্থলবন্দরে দেশের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা ও মাস্ক পরার নির্দেশ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গেল রোববার থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স বাড়ানো হয়। কর্তৃপক্ষ জানায়, ইমিগ্রেশনের প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছে মেডিকেল টিম। সেই সঙ্গে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থাও নেওয়া হয়েছে। দেশের অর্থনীতিতে 3 দশকেরও বেশি সময় ধরে অবদান রাখা হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি শিল্পে চলছে মন্দা। নানা ব্যবস্থাপনায় এই খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বারবার যেন মুখ থুবড়েই পড়ছে। অথচ একসময় পোশাক শিল্পের পর বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বড় খাত হিসেবে বিবেচিত হতো এই হিমায়িত মৎস্য। তরিকুল ইসলামের প্রতিবেদন।
খুলনার পটিয়াঘাটা উপজেলার প্রান্তিক চিংড়ি খামারি একরাম হোসেন 5 বছর ধরে আধা নিবিড় পদ্ধতিতে চাষ করছেন চিংড়ি। গেল বছর কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় এবছর বড় বিনিয়োগে চিংড়ি চাষ শুরুর ব্যাপারে রয়েছেন দ্বিধায়। বাংলাদেশে এসপিএফ হ্যাচারি 3টা, তার ভিতরে একটা চালু আছে, বাকি 2টা আমাদেরকে এসপিএফ পোনা দিচ্ছে না, যার কারণে আমরা খুবই হতাশার মধ্যে আছি। একরাম হোসেনের মতো একই উপজেলার পঞ্চানন ও মালতী দম্পতি আধা নিবিড় চিংড়ি চাষ করছেন 1 দশক ধরে। তারাও ভুগছেন নানা প্রতিবন্ধকতায়। সর্বশেষ মৌসুমে দুজনের পৃথক ঘিরে মড়ক লেগে পুঁজি হারিয়েছেন অন্তত 10 লাখ টাকা। নদী খাল ভরাট ও দখল, পানি ও পোনা না পাওয়া, পুঁজি সংকট, ভাইরাস ও দাবদাহে মড়কের কারণে এই দম্পতির মতো অনেকেই ছেড়ে দিয়েছেন চাষ। 5 বছরে ঘেরের পরিমাণ কমেছে প্রায় 5000 হেক্টর। 1 লাখ বাচ্চা দিয়ে 24 মণ মাছ পাইছি, 70,000 মাছ দিয়ে 12 মণ মাছ পাইছি, এতে তো টিকে থাকা যায় না। উৎপাদন কমায় বড় প্রভাব পড়েছে রপ্তানি বাজারে। গত 10 বছরে খুলনা অঞ্চলে চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান কমেছে অর্ধশতাধিক। অথচ একসময় চিংড়ি চাষ হতো এই অঞ্চলের সর্বত্র। উৎপাদন কমে যাওয়ায় কমেছে রপ্তানি আয়ও। হেক্টর প্রতি যে পরিমাণের এর প্রোডাকশন, সেক্ষেত্রে আপনাকে এটা করতে গেলে অবশ্য আধা নিবিড় বা সেমি ইন্টেনসিভে আসতে হবে। এদিকে রপ্তানিকারকরা বলছেন উৎপাদন বাড়াতে চাষিদের সহজ শর্তে ঋণ প্রদান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এখানে ইলেকট্রিসিটির ব্যবহার হয় অনেক। আমাদের এখানে চিংড়ি চাষিদের ইলেকট্রিসিটির ব্যাপারে কোনো ছাড় নাই। সুদের ব্যাপারে ব্যাংক থেকে ঋণ নিয়ে যে সুদ প্রদান করা হয় তার ব্যাপারে কোনো ছাড় নাই। এসব কারণে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। সঠিক পরিকল্পনার অভাবে দেশের সাদাসোনা খ্যাত চিংড়ি খাত এখন ধ্বংসের মুখে। কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাতকে ফিরিয়ে আনতে গেলে প্রয়োজন মাঠ পর্যায়ের সঠিক তদারকি। তরিকুল ইসলাম, এখন খুলনা। সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিয়ার ম্যাডলিন জাহাজটি দখলে নিয়েছে ইসরায়েলি সৈন্যরা। জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর পরেই ইসরায়েলি সেনারা তাতে চড়ে বসে। সব আরোহীদের ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় সমুদ্রে। এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। জাহাজটিতে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 জন সদস্য রয়েছেন। তাদের সবাইকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনারা জাহাজটি দখলে নেওয়ার আগে একটি ভিডিও বার্তায় অপহরণের কথা জানান থুনবার্গ। অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে যাচ্ছিল জাহাজটি। কোনো অবস্থাতেই জাহাজটিকে গাজায় আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তাদের অভিযোগ, এই জাহাজে করে সহায়তার আড়ালে হামাসকে অস্ত্র সরবরাহ করা হবে। দর্শক, শেষ করছি এখন বিকেলের বিশেষ আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা সবাইকে।